হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকের সকালটা অন্য দিনের সকালের মতো করে শুরু হয়নি, বরং আজকের সকালটা শুরু হয়েছে অনেক তোড়জোড় আর হুটোপাটার মধ্যে দিয়ে। বেলা 12টার মধ্যেই আমাকে অনেকগুলো রান্না সেরে নিজেকে পরিপাটি করে মিহিকেও দেখে রাখতে হবে, তাই জন্য আজকে রান্না বান্না, আজকে দিনের শুরুটাও অনেক সকাল সকালই শুরু হলো। আজকে কি কি রান্না করব, কি দিয়ে কি হবে, সে তো আমি আগেই ভেবে রেখেছিলাম, আর সেই সাথে গতকালকেও না অনেক কিছু গুছিয়ে রেখেছি। এই যেমন আলুগুলো কেটে ছুলে একেবারে সুন্দর মতো রেখে দিয়েছিলাম, ভাজতেগুলো বসিয়ে দিয়েছি। এই ফাঁকে চলুন ফ্রিজ থেকে ম্যারিনেট করা যে চিকেনটা রয়েছে সেটা বের করে আনি। ঝাল তেল মশলা ভীষণ অল্প দিয়ে রান্না করব, তার মধ্যে তো আবার লঙ্কার গুঁড়ো, সে এই বিরিয়ানিতে একেবারেই যাবে না। আমরা ভারতীয়রা যেমন স্পাইসি খেতে পছন্দ করি, বা একটু রসিয়ে কষিয়ে বেশি ঝাল মশলা দিয়ে রান্না করলে একটু লাল লাল ঝাল ঝাল তরকারি আমাদের খেতে বেশ ভালো লাগে, তবে জাপানিজরা কিন্তু একেবারেই ঝাল খেতে জানেন না। ওরা অত ঝাল ওদের খাবারে খায় না। নিত্যদিনের খাবারে ওরা বড়জোর একটু গোলমরিচের গুঁড়ো অথবা ধরুন একটুখানি ওয়াসাবি কেবলমাত্র এইসবই ব্যবহার করেন, তাই তাদের খাবার দাবার এত স্পাইসি হলে তারা তো খেতেই পারবে না। ওই কারণে আমি আজকের বিরিয়ানিটা একটু ঝাল ঝালেই রান্না করছি। একজন অন্য দেশের মানুষ যখন আর একজন অন্য দেশের মানুষের বাড়িতে যায়, তখন তো তারা এক্সপেক্ট করেই যে নিশ্চয়ই সে দেশের খাবার খেতে কত না ভালো হবে, কেমন কি হবে, সেই দেশের খাবার আজকে বেশ আনন্দ করে খাবো। তাই যদি তারা আমার বাড়িতে ঘুরতে এসে তাদের মন মতো খাবারটি খেতে না পারলো, তবে আর কিসের আতিথেয়। তাই কাঞ্চন বলল, একদম ঝাল ছাড়া বিরিয়ানি রান্না করো, আর কোনো খাবারই আজকে ঝাল ছুঁইও না। সেই মতো ঝাল ছাড়া অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি কেবলমাত্র বিরিয়ানিতে। ওদিকে বিরিয়ানির মাংসটাও আমি চাপিয়ে দিয়েছি। বড়রা তাও তো ভিনদেশি খাবার খেতে পারে, তবে ছোটরা জানি না তারা কি করবে, তাই তাদের জন্য সেফ অপশন হিসাবে আমি বানাচ্ছি একটুখানি সুশি র্যাপ। ওই সুশি র্যাপের ভেতরে দেওয়ার জন্য আমার কিছু সবজি, ডিম, আরও বেশ কয়েকটি উপকরণ দরকার রয়েছে, তো চলুন সেগুলো এখন একে একে কেটে নেই। সকালে বিরিয়ানির আলুগুলো ভাজতে বসিয়ে আমি আরেক পাশে জাপানিজ অমলেট বা তামাগো ইয়াকি বানিয়েছিলাম। 3টে ডিমের মধ্যে অল্প একটু নুন, বেশি করে একটু চিনি আর সামান্য দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে আমি লেয়ার ওয়াইজ তামাগো ইয়াকিটা বানিয়ে নিয়েছি। এরপর আমার যেটা লাগবে শসা, সেটাও আমি বীজের অংশটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে পিস করে নিলাম। এইবার আমি একটা গোটা অ্যাভোকাডো, সেটা দুভাগ করে কেটে নিয়ে বীজটা সবার আগে ফেলে দেব। এখন চলুন এই অ্যাভোকাডো শসার মতো করে লম্বা লম্বা আকৃতিতে কেটে তুলে রাখি। জাপানিরা তো একেবারেই ঝাল খায় না, আগে যেমনটা বললাম। তো তারা যেসব খাবার খায় সেই সব খাবারের মধ্যে পপুলার যে খাবারটি রয়েছে সেটি হলো অনিগিরি সুশি বা এই তেমাকি সুশি। আমি আজকে যেটা বানাচ্ছি সেটা মূলত তেমাকি সুশি, মানে ওই হাত দিয়ে বানানো সুশি, তাকেই বলা হয় তেমাকি সুশি। তো তার মধ্যে এদেশের মানুষ বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে থাকেন। আজকে আমি যেগুলো যেগুলো দিচ্ছি সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, তবে এর পর দিন ইচ্ছা আছে একবার একটুখানি কাঁচা মাছ বা টুনা মাছ দিয়ে ট্রাই করব, যেটা এদেশের মানুষ খুব পছন্দ করে। সুশি মূলত ভেজ খাবার নয়, এটা সম্পূর্ণ একটি আমিষ খাবার। তো এই মাছের বদলে আজকে আমি যেটা ব্যবহার করছি সেটা হলো কাঁকড়ার মাংস। এই যে প্যাকেট থেকে ওপেন করছি, এগুলোই হলো প্রক্রিয়াজাত কাঁকড়ার মাংস। একটি সলিড কাঁকড়ার মাংস কিনতে পাওয়া যায়, তবে সেটা আমি ব্যবহার না করে এই রকম খানি কম্বো ব্যবহার করছি। যাই হোক, জাপানিজ ভাষায় এই যে স্টিক জাতীয় যে কাঁকড়ার মাংসগুলোকে দেখছেন, এগুলোকে বলা হয় খানি কম্বো। আগের সমস্ত উপকরণের মতো এগুলোকেও আমি সেই একই রকমভাবে লম্বা লম্বা আকৃতিতে কেটে একটা থালার পাশে তুলে রাখলাম। এদিকে চিকেনটাও বেশ সুন্দর মতো রান্না হচ্ছে। আগের দিন তো ম্যারিনেট করে রেখেছিলাম, আর তারপর এগুলো হলো ফ্রোজেন মাংস, তাই দেখুন কেমন হাড় থেকে মাংসগুলো খুলে খুলে আসছে। ঝাল ছাড়া রান্না করছি ঠিকই, তবে একেবারে মন্দ হচ্ছে না। এত দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক থালা গরম গরম মিষ্টি পোলাওয়ের সাথে এরকম এক টুকরো মাংস হলে একেবারে জমে যাবে। এখন মাংস ধরুন প্রায় 70 to 80% মতো কুক হয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম, বিরিয়ানির মধ্যে আলু না দিলে সে কি আর হলো নাকি বাঙালি বিরিয়ানি। তাই তো এই যে ভেজে রাখা আলুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে আর একটুখানি রান্না করে নেব। অনেকক্ষণ ধরে ভাজার ফলে আলুগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এই আলুর মধ্যে একটুখানি বিরিয়ানির ফ্লেভার যাওয়ার জন্য আমি মাংসের গ্রেভির সঙ্গে ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
টক দই দিলে যে কোনো মাংসের মধ্যেই টেন্ডার ব্যাপারটা চলে আসে। আর এগুলো যেহেতু ফ্রোজেন মাংস, সতেজ মাংসর মতো এই মাংসগুলোতে না অত ফ্রেশনেস থাকে না, একটু হালকা উগ্র গন্ধ থাকে। তো সেটাকে কাটানোর জন্য আমি একটুখানি দুধ দিয়েছিলাম। দুধ আর দই যেহেতু দুটো উপকরণই একসঙ্গে গিয়েছে, তাই মাংসের নিচের দিকটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি কাছে থেকে একদম হালকা আছে খুন্তি দিয়ে বারবার নেড়ে নেড়ে রান্না করছি। ওদিকে মাংসটা বন্ধ করে দিয়েছি। এখন চলুন বিরিয়ানির চালটা আমি ভালো মতো বেশ কয়েকবার ধুয়ে বসিয়ে দেব। চালটা ভিজিয়ে রাখলাম না এই কারণেই, তার কারণ এই যে চালের ভ্যারাইটিটা রয়েছে, এটা ভিজিয়ে রাখলে চালটা বেশি নরম হওয়ার সম্ভাবনা যেমন থাকে, তেমনি একটার সঙ্গে আরেকটা লেগে গিয়ে বিরিয়ানির চালের ঝরঝরা ব্যাপারটাও আর থাকে না। তাই এটাকে আমি রান্না করতে করতে নিজের অভিজ্ঞতা থেকে বুঝে সঙ্গে সঙ্গে ধুয়ে একদম সুন্দর মতো গরম জলে সিদ্ধ করে নিলেই বিরিয়ানির এই চালটা বেশ ভালো মতো খেলা খেলা হয়। চালটা গরম বসাবো তার আগে দেখলাম ব্রকলিগুলো প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এই ব্রকলিগুলোকে আমি ব্যবহার করব বাচ্চাদের খাবারে আর একটুখানি স্যালাডে। এই ব্রকলি যদি আবার অনেক বেশি সিদ্ধ করে ফেলি, এর ক্রাঞ্চি ব্যাপারটা আর থাকবে না, সিদ্ধও হবে অথচ একটা কুড়মুড়ে ব্যাপার থাকবে, দাঁতের মাঝখানে গেলে একটা ক্রাঞ্চিনেস হিট করবে, সেই রকম সিদ্ধ আমি করতে চাই। চালটা বসিয়ে দিলাম, এটাকে গরম হতে থাক। তার মধ্যে কয়েকটা গোটা গরম মশলার টুকরো আর একটা গোটা তেজপাতা, সামান্য ঘি আর পরিমাণ মতো দিয়ে আমি ওটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আমরা এখানে বিরিয়ানির যে চালের ভ্যারাইটিটা পাই সেটা না খুব বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। ওদিকে যেটুকু সময় হাতে রয়েছে চলুন একটুখানি লেটুস পাতা আমি কেটে নেব। আর তার আগে ওপর থেকে কয়েকটা বড় বড় বেশি সবুজওয়ালা পাতা, সেগুলো আলাদা করে নিচ্ছি তন্দুরি চিকেন সার্ভ করার সময় সাজানোর জন্য। আবার এই যে গোটা বাঁধাকপির মতো দেখতে লেটুস পাতাখানা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাঁধাকপির মতো খেতে হয় না। যাই হোক, সকালবেলায় একদম বরফ গলা কনকনে ঠান্ডা জলে কিছু বরফ কুচি দিয়ে লেটুস পাতা ভিজিয়ে রেখেছিলাম, যাতে আরো বেশি মুচমুচে আর সতেজ থাকে। এরপর যখন বিরিয়ানির চাল সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসের ওপর আমি চালগুলো দিয়ে দিলাম। এরপর যেটা করলাম সেটা হলো দুধে ভেজানো বিরিয়ানি মশলা, কেওড়া, মিঠা আতর আর গোলাপ জল, এই সব কিছুর মিশ্রণ আমি ভাতের ওপরে চারিদিকে ছড়িয়ে দিলাম। সেই সাথে বেশ দিচ্ছি অনেকটা পরিমাণ ঘি। এবার যেটা দেবো সেটা হলো বেরেস্তা। তবে বেরেস্তা কিন্তু আমি বাড়িতে কখনোই বানাতে পারি না, তার কারণ যতবার ট্রাই করেছি সে খারাপ থেকে একেবারেই খারাপ হয়েছে, মানে পুড়ে যেত। আর যেই কারণে আমি এখন বিরিয়ানি বানালে বাইরের বেরেস্তাই ব্যবহার করি। যাকে সে অন্য কথা, এর উপরে আমি আরেকটুখানি এলাচের গুঁড়ো আর সেই সাথে বিরিয়ানি মশলা ছড়িয়ে চলুন এটাকে এখন ফয়েল পেপার দিয়ে দম হতে বসিয়ে দেই। বিরিয়ানি হলো এমনিতে একটা স্পাইসি খাবার, তবে জীবনে এই প্রথমবার আমি এত কম মশলায় বিরিয়ানি রান্না করছি। জানি না কেমন কি হবে, তবে যখন রান্না করছিলাম ভগবানকে যে কতবার ডেকেছি, শুধু মনে মনে বলছিলাম ভগবান এদিক ওদিক যেন কিচ্ছু ভুল না হয়, তুমি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিও। আর ওদের কাছে তো কাঞ্চন কত গল্প করে, পায়েল এটা ভালো পারে ওটা ভালো পারে, তো আজকে যদি আমি ফেল করে যাই তাহলে গেল কাঞ্চনের মান সম্মান। যাই হোক, সমস্ত সবজি দিয়ে যে ইটালিয়ান সালাদটা আমি বানাচ্ছি, তো তার মধ্যে এরকম কিছু বিনসও দিয়েছি, যার মধ্যে রয়েছে চিকপি, গ্রিন পি বা কড়াইশুঁটি সিদ্ধ, যেটা ক্যানের মধ্যেই পাওয়া যায়, আর তার সাথে রাজমা বা ওই বড় শিমের যে লাল লাল দানাগুলো পাওয়া যায় ওই বিনগুলো দিয়েছি। এদিকে সুশি র্যাপ বানানোর জন্য আমি তো জাপানিজ রাইস, সেটা ভালো করে ধুয়ে অল্প করে নুন দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গিয়েছে, এই গরম গরম ভাতের মধ্যে বেশ খানিকটা তিলের তেল দিলাম। তিলের তেল দিলে যে কোনো সুশির স্বাদ এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। তো আমি সেটা করলাম, যেমন তেমনি একটা নড়ি শিট নিয়ে তার চারদিকে সুন্দর মতো শসা, তামাগো, ইয়াকি, অ্যাভোকাডো, সাথে ওই যে খানিকম্বো বা কাঁকড়ার মাংস আর একটু মেয়োনিজ দিয়েছি। এই সব কিছু এখন পার্ট বাই আমি সাজিয়ে নিচ্ছি। এরকম একে একে বেশ কয়েকটা সুশি র্যাপ বানিয়ে নিয়েছি আমি, আর সবার শেষে প্রত্যেকটা র্যাপকে একদম কিচেন ক্লিয়ার যে র্যাপগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আটকে দিয়েছি, যাতে এটা সুন্দর মতো সেট হয়ে যায়। আর এটাকে না আমি ফ্রিজেই রাখবো। আর যে কোনো সুশি জাতীয় খাবার একটু ঠান্ডা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। আগের দিন একজন দেখলাম বলছিলেন কমেন্টে যে জাপানিজ খাবার বানিয়ে দেখাতে। এই দেখুন, এই এক জাপানিজ খাবার, তবে ভীষণ সহজেই খাবার। এগুলো সবকিছুই আমাদের দেশে অনলাইনে অ্যাভেলেবেল, ট্রাই করে দেখতে পারেন কিন্তু।
বাপরে বাপ, সকাল থেকে কি তাড়াহুড়ো লেগেছিল। সেই 7:40-এ অ্যালার্ম দিয়েছি, কিন্তু রাতে তো খুব একটা ভালো ঘুম হয়নি, সেই মতো একটু দেরি হয়েছে। 8:30, সাড়ে 8টা, 8:20 ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌনে 8টা নাগাদ, পৌনে 8টার পরে, 8টা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। তারপর বিরিয়ানি করলাম, কালকে তো অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম। এখন চিকেন তন্দুরি করব, ফল কেটেছি, সালাদ কেটেছি, ওদিকে আবার সুশি র্যাপ বানিয়েছি, সব কিছু হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাচ্চাদের খাবারটা প্রেপ করব। 1 নম্বর, মিহি তো সে কত রাতে ঘুমোয়, ওর ঘুমোতে ঘুমোতে কখনো 1:30 2টো বেজে যায়। তার উপর আবার আজকে সকালের এই চিন্তায় আমার এমনিতেই ঘুম হয়নি, তাই সকালের দিকটা একটু চোখটা ধরে গিয়েছিল। অ্যালার্ম যে কখন বেজেছে তা আমি জানি না। পরে কাঞ্চন আমাকে ডেকে বলল, কি গো তোমার অ্যালার্ম বাজছে, ওঠো। তারপরেও হয়তো ওই 10-15 মিনিট শুয়েছিলাম। তারপর ভাবলাম যে না, এরকম শুয়ে থাকলে হবে না, আমাকে ঝটপট রান্নাঘরে ছুটতে হবে, লোকজন আসার আগে আমাকে কাজগুলো সারতেই হবে। আর জানেন তো, আমার একটা বিষয় খুব অপছন্দ, সেটি হলো বাড়িতে যদি আমি কোনো মানুষকে ডেকে আনি বা ধরুন নিমন্ত্রণ করে আনছি, সে আসার পরেও যদি আমি রান্নাঘরে অনেক সময় কাটাই, সে আসার পরেও যদি আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই কারণে যত সকাল সকাল উঠে সমস্ত কাজ করে ফেলা যায়, যেন বাড়িতে অতিথি আসার পর যেন তারা দেখতে পারে আমি একদম রেডি হয়ে তাদেরকে ওয়েলকাম করার জন্য রয়েছে। আমার এই ব্যাপারগুলো খুব ভালো লাগে, তাই আমার বাড়িতে যেই যখন আসুক না কেন, সে দেশি হোক বা বিদেশি, আমি সব সময় আগে আগে কাজকর্ম সেরে একদম সুন্দর সেজে গুজে রেডি হয়ে থাকি ওয়েলকামিং এর জন্য। এদিকে আমি নানান রকম ফল দিয়ে একটা প্ল্যাটার সাজাবো, তো তার জন্য আমি কিউই নিয়েছি ছোট গ্রেপস নিয়েছি, অরেঞ্জ, সাথে ছিল কিছু ড্রাগন ফ্রুটস, অ্যাপেল ছিল ক্যালিফোর্নিয়া অ্যাপেল, আর সেই সাথে পিচ আর ফ্রেশনেসের জন্য আমি কিছু লেমনও স্লাইস করে নিয়েছিলাম। আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চিকেন তন্দুরিটা আমি ওভেনে দেব। আর ওনারা বলেছেন যে 12:30 থেকে 1টার মধ্যে চলে আসবেন। 12:10 বেজে গিয়েছে। তো চলুন একে একে সব খাবারগুলো বানিয়ে নিই। দাঁড়ান, তার আগে আপনাদেরকে শেয়ার করি আমি ওনারা আসবেন বলে ঘরটাকে কেমনভাবে সাজিয়েছি, টেবিলটাকে কেমন করে অর্গানাইজ করেছিলাম তা তো গত ভিডিওতে আপনারা আশা করি দেখেছেন। আর আমি না ঘরের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ফ্রেগ্রেন্সওয়ালা মোমবাতি জ্বালিয়েছি। মোমবাতি বা ক্যান্ডেল যেটাই বলুন না কেন, এটা আমার ভীষণ পছন্দের একটা বস্তু বা ঘর সাজানোর জিনিস, যেটা আমি খুব কিনতে পছন্দ করি এবং কেউ বাড়িতে এলে আমি এটা জ্বালিয়ে রাখি, এবং নিজের কখনো কখনো মেন্টাল পিসের জন্য আমি এটা মাঝে মাঝে জ্বালিয়ে রাখি। সুন্দর সুগন্ধ এলে ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট হয়। আমরা যেমন রেডি হয়েছি তেমনি মিহিকেও রেডি করে দিয়েছি, তবে ওর পাপা এখনো রেডি হয়নি, ও ঘুমিয়ে পড়েছে, তাই ওকে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে ক্রিবে রেখে কাঞ্চন যাবে রেডি হতে। আর এদিকে আমি এসেছি তন্দুরি চিকেনটা গ্রিলে দিতে। কত দূর হলো গো? সব শেষ, এখন শুধু ড্রিঙ্ক বানাচ্ছি। আজকে লাস্সি হচ্ছে, লাস্সি না ঠিক একটু পাতলা ঘোল টাইপের বানাচ্ছি, কারণ যেহেতু বাইরে বেশ গরম, পুদিনা জিরে গুঁড়ো দিয়ে একটুখানি ওই ঘোল টাইপের বানাচ্ছি, দইয়ের ঘোল। তুমি করেছো মিহি? হ্যাঁ, এটা হলো থাকোয়াকি, যেহেতু দুটো বাচ্চাও আসবে তাই থাকোয়াকিটা থাকলে ওরা বেশ খেতে পারবে। যদি ওদের জন্য সুশি র্যাপ বানিয়েছি, তো এটা ফ্রোজেন যেহেতু, তাই এটা আগে একটুখানি বাইরে বের করে রাখবো, তারপর ওই মাইক্রো ওভেনে দেবো নাকি ভাজবো সেটাই ভাবছি। দক্ষিণ ভারতীয় আপ্পামের মতো দেখতে এই যে গোল গোল যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো জাপানের বিখ্যাত স্ট্রিট ফুডের মধ্যে একটি, সেটি হলো থাকোয়াকি। থাকো মিন্স অক্টোপাস, ইয়াকি মানে ভাজা বা পোড়া এই জাতীয় খাবার। তো সেটা আমি ফ্রোজেন এনেছিলাম, বাচ্চারা এলে ভেজে দেবো। যাই হোক, ঘর গোছানো দেখাতে দেখাতে মিহি উঠেছিল কেঁদে, তাই ওকে রেখে আমি আবার এলাম আপনাদেরকে এগুলো দেখাতে। আমার কাছে বেশ অনেকটাই বড় একটা সাদা উলেন কার্পেট ছিল, তো সেটা আমি ডাইনিং টেবিলের নিচে পেতে দিয়েছি। এটা দেখতেও খুব সুন্দর লাগে। দেয়ালটাকে যেমন ভাবে সাজানো ছিল তেমনই রেখেছি, শুধু সোফার একটা কভার পরিয়ে দিয়েছি আর বালিশগুলো রঙিন রঙিন রেখেছি। আর এই দেখুন, এখানে রয়েছে আমি 2-3টে গাছও আমি পাশে রেখেছি। আর গোটা ঘরটার মধ্যে এত সুন্দর ফ্রেগ্রেন্স ছড়িয়ে রয়েছে, একটা অন্যরকম ভাইবস পাচ্ছি, যেন মনে হচ্ছে বাড়িতে উৎসব লেগেছে। আর দেখবেন যে আমরা প্রবাসী রয়েছি, তো এখানে যেহেতু আমাদের পরিবার পরিজন বা কাছের আত্মীয় স্বজন তারা বাড়িতে কেউ আসেন না বা দেখা সাক্ষাৎ হয় না, তাই এদেশে আসার পর যাদের সঙ্গে পরিচয় হয় তাদেরকে আমরা অনেক আপন করে নেই। আর তারা বাড়িতে এলে বাড়িতে কিন্তু সত্যি একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। ঘড়িতে সময় এখন 1:45, এরই মধ্যে ওনারা চলে এসেছেন, তাই আমি এই থাকোয়াকি নামের খাবারগুলোকে ভাজতে বসিয়েছি। তন্দুরি চিকেনটা হয়ে গিয়েছে, তাই নিচে একটা লেটুস পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। আর ওই যে সুশি র্যাপ যে বানিয়েছিলাম সুন্দর মতো ফ্রিজে থাকার ফলে দারুণ সেট হয়েছে, ওগুলো এখন কেটে যাই সার্ভ করে আসি।
থাকোয়াকি গরম গরম খেতে দুর্দান্ত লাগে। যদি একবার খেয়ে থাকেন দেখবেন একেবারে প্রেমে পড়ে যাবেন। তো এর উপরে খাতসুবোশি বা ওই বনিতো মাছের ফ্লেক্স দেওয়া যায়, সেটা বাড়িতে আমি আনিনি ইচ্ছে করি, তার কারণ মিহি যেহেতু রয়েছে আর সেটার মধ্যে না একটা শুটকি জাতীয় মাছের উগ্র গন্ধ থাকে। তাই কেবলমাত্র আমি যেটা করেছি মেয়োনিজ আর একটুখানি স্প্রিং অনিয়ন ওপরে ছড়িয়ে দিয়েছি। ইটালিয়ান স্যালাডের জন্য আমি একটা ড্রেসিং এনেছিলাম, সেটা দিয়ে এখন সার্ভ করব। 支援センターとか行くと、あ、もうちょっと大きくなったのがいいかな。これなんか先生みたいなのと一緒にいるんですか？もうちょっと聞こえない。いやいやいや、赤ちゃんの。知ってる？ミヒ。みっちゃん。みっちゃん。なんかさ、うん。何？レオンくんと顔似てる。誰と？うちのさ、保育園に住んでるレオンくんとさ、顔なんか一緒似てる？あ、そっかそっか。顔似てるああ、ママ。ママだよ、ママが。そっか。そうだね。でもレオンママ？レオンくん、これ。いや。いいな、海斗くんのお腹いっぱい海斗くん食べないね。食べる。ね、食べない食べない。お腹すいた。お腹すいた。いや食べてよ。いや大丈夫大丈夫、海斗くん食べて食べて。大丈夫大丈夫。どっち？ねえ、でもさ、ソラちゃんみたいな。 বিরিয়ানি ছাড়ুন, ফলের প্লেট দেখি বাচ্চাগুলোর পেয়ে গিয়েছে খিদে। যাকগে সবাই এখন এনজয় করি সময়টাকে। চলুন আজকের ভিডিও না হয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।